ছোটখাটো যেগুলো আছে সেগুলো আমরা আগে শেষ করবো। তো পাংচুয়েশন আমরা আজকে দেখি আমাদের প্রথমে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। হ্যাঁ, তো ইনভার্টেড কমা কি, কোটেশন মার্ক বলে, কোটেশন মার্ক কি, ইনভার্টেড কমা বলে, একটা আরেকটার সিনোনিম বলতে পারো বা সমার্থক শব্দে বলতে পারো। এখন তোমরা নিচে এক্সাম্পল দেয়া আছে, মানে আই মিন চিহ্নগুলো, কোয়েশ্চেন মার্কের চিহ্নগুলো তোমরা কি দেখতে পাচ্ছ সেটা? এই হচ্ছে আমাদের কোটেশন মার্ক, এই দুইটাই হচ্ছে কোটেশন মার্ক। ঠিক আছে, এটার নাম এটার নাম হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা, আর এটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক বা ডাবল ইনভার্টেড কমা। তবে সাধারণত কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা বলতে এটাকেই বোঝানো হয়ে থাকে। সাধারণত এটাকে কি, ডাবল কোটেশন মার্ক যেটা বা ডাবল ইনভার্টেড কমা যেটা, এটাকে মূলত বোঝানো হয়ে থাকে। তবু তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এই বিষয়গুলো তোমাদের সামনে আসতে পারে, বা তোমরা যখন পড়বে, রিডিং করবে যে কোনো জিনিস, এই বিষয়গুলো সামনে আসতে পারে, বা যখন তোমরা নিজেরা লিখতে যাবে কোনো জিনিস, সেগুলোতে এই বিষয়গুলো আসতে পারে। এই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারিফাই করার জন্য আমি দুইটা বিষয় সামনে এনেছি, দুইটা বিষয় আমি তোমাদের সামনে এক্সপ্লেন করবো। হ্যাঁ, একটু জাস্ট খেয়াল করে শোনো। তো একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক, আর একটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক। এই দুইটা চিহ্ন কি তোমরা চিনতে পেরেছো? সিঙ্গেল কোটেশন মার্কে কমা হচ্ছে একটা, এই পাশে একটা, শেষে একটা। আর ডাবল কোটেশন মার্কে হচ্ছে দুইটা। খুব সিম্পল বিষয়। এবার আমরা এগুলো একটু ব্যবহার কোথায় সাধারণত ডাবল কোটেশন মার্ক হয়ে থাকে, বা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার ব্যবহারটা দেখবো, এবং সাধারণত সিঙ্গেল কোটেশন মার্ক কোথায় হয় আর ডাবল কোটেশন মার্ক কোথায় হয়, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করবো। প্রথমত, খুব সহজ বিষয়, কারো উক্তি যদি আমরা হুবহু কপি করে বলতে চাই, হুবহু উল্লেখ করতে চাই, হ্যাঁ, যেমন ধরো আম, আমার বাবা আমাকে বলল, হ্যাঁ, যে তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, এই কথাটা আমার বাবা বলেছে, এটা আমার বাবার কথা বা বাবার উক্তি। তো আমি এটা গিয়ে মাকে বললাম যে বাবা বলেছে তুমি বাড়ি যাও। আমি যদি মাকে গিয়ে বলি বাবা বলেছে আমাকে, বাবা আমাকে বাড়ি যেতে বলেছে, এটা কিন্তু আমার বাবার কথাটা হুবহু উল্লেখ করলাম না, বরং বাবার কথাটা আমি আমার ভাষায় বা আমার মতো করে এক্সপ্লেন করলাম। বাবা বলেছে কি, তুমি বাড়ি যাও। আমি এই কথাটাকে যদি বলি কাউকে, জানে যে যে বাবা বলেছে যে আমি বাড়ি যাই, হ্যাঁ, তখন এটা কিন্তু বাবার কথা হুবহু উল্লেখ করা হলো না। বাবার কথাটাকে আমি মডিফাই করে বা আমি আমার কথায় আমি আমার মতো করে সহজ করে বললাম। বাট আমি যদি বাবার কথাটা হুবহু উল্লেখ করি, তখন এরকম হবে, বাবা বলেছে যে তুমি বাড়ি যাও, এরকমটা হবে। এই যে হুবহু উল্লেখ করার ক্ষেত্রে, যখন আমরা কারোর কথা, কেউ আমাকে কোনো কথা বলেছে বা কেউ বলেছে, এই কথাটা আমি হুবহু যখন উল্লেখ করতে চাইবো, ওই হুবহু উল্লেখ করতে চাইলে তখন আমার ওই উক্তিটার যেই কথাটা তিনি বলেছেন, এটার উভয় পাশে আমাদের সাধারণত কোটেশন মার্ক, ডাবল কোটেশন মার্ক ইউজ করা হয়ে থাকে সাধারণত। হম, তোমরা কি দেখতে পাচ্ছ বিষয়টা? এটাকে আরো সহজে বোঝানোর জন্য, একদম হুবহু উক্তিটাকে আরো সহজে বোঝানোর জন্য, তোমরা মোটামুটি আশেরও বা তাসে সবাই মোটামুটি একটা হাদিস সম্পর্কে টুকটাক পড়েছো, উসুল হাদিসের কয়েকটা বিষয় পড়েছো। হ্যাঁ, হাদিসের একটা বিষয় হচ্ছে সনদ, আর একটা হচ্ছে মতন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি কথা স্যার বোঝা যাইতেছে না। আচ্ছা, মতনটা কি ব্যাপারটা বলো তো কি কেউ, একদম বোঝা আমাকে একটু যাইতেছে। মতনটা কি, মতন? হাদিসের মূল ব্যাখ্যা। মূল ব্যাখ্যা? মূল কথাটা। হ্যাঁ, মূল কথাটা, অর্থাৎ ধরো রাসূল কোন একটা হাদিস রাসূলের কাছ থেকে আসছে, রাসূল ঠিক যেই শব্দ ইউজ করেছে, যেই যেই কথাটা বলেছে, ঠিক সেই কথাটা হচ্ছে কি আমাদের মতন, তাই না? জি। হ্যাঁ, এটাকে ইংলিশে বলে ডিরেক্ট নারেশন অথবা ডিরেক্ট স্পিচ। এটাকে ইংলিশে কি বলে? ডিরেক্ট নারেশন বা ডিরেক্ট স্পিচ, অথবা কোটেশন, অথবা কোট, অথবা কোট বলে বলে না, কোট উক্তি। কোট মানে কি?
উক্তি আমরা বড় বড় মনীষীদের কোট বা উক্তি পড়ি না বা দেখি না? হ্যাঁ, দেখবে যখন কোনো বড় মনীষী হোক বা কোনো নবী রাসূলদের উক্তিকে, উক্তির উভয় পাশে কিন্তু এই কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা থাকে। হুম। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে বড় বড় মনীষীদের কোন উক্তির ক্ষেত্রে বা যে কোনো ধরনের উক্তি, কারোর উক্তি প্রকাশ করতে ওই কথা তার উভয় পাশে, তার উক্তির উভয় পাশে কি থাকে? এই কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা থাকে। তোমরা আমার কথা বুঝতে পারছো? জি। তো এই যে দেখো, এখানে আমি একটা হাদিস নিয়েছি। The Prophet ﷺ said, "The person who remains silent gets rid of penalty." মানে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। ধরো, হ্যাঁ, ঠিক এরকম। তো হাদিসটার উপর পাশে, হাদিসটা হচ্ছে একটা কোট, হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা মতন বলতে পারি। তাই এই যে পুরো অংশটা হচ্ছে মতন। হ্যাঁ, এই মতনের উভয় পাশে আমি কি দিয়েছি? কোটেশন মার্ক দিয়েছি বা ইনভার্টেড কমা দিয়েছি। কি দিয়েছি? ইনভার্টেড কমা। তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? তারপর আবার দেখো, ধরো আল্লাহ তাআলা, আল্লাহ সেজ, কোরআন শরীফের কোনো একটা বাণী যেটা আল্লাহ তাআলা বলেছেন, সেটা আমি উল্লেখ করেছি, উল্লেখ করে এটার উভয় পাশে দেখো, যেহেতু এটা আল্লাহ তাআলার উক্তি, হ্যাঁ, আল্লাহ তাআলার বাণী, তাই তার উভয় পাশে আমি কি দিলাম? কোটেশন মার্ক তার দিলাম। এই ইনভার্টেড কমাটা কোন কোন জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হবে একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, এই তো, এ, আমরা সাধারণত ডাবল ইনভার্টেড কমা ইউজ করব সব জায়গায়। সব জি। জায়গায় আমরা সাধারণত ডাবল ইনভার্টেড কমা ইউজ করব। হ্যাঁ, ডাবল ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, আমি যেটা বললাম কোটেশন মার্ক বলতে আমরা সাধারণত ডাবল ইনভার্টেড কমাটাই বুঝি। এটা আমরা সব জায়গায় ইউজ করব। সিঙ্গেল, এই যে সিঙ্গেল কোটেশন মার্কটা কোথায় ইউজ করবো সেটা আমি পরে বলছি। কথা বুঝতে পেরেছো? আমাদের যত জায়গায় আমাদের ব্যবহার আসবে, যত জায়গায় আমরা কোনো কথা, কারো কথা উল্লেখ করব, কারো উক্তি উল্লেখ করব, কারো বাণী উল্লেখ করব, কেউ কিছু বলেছে সেটা হুবহু উল্লেখ করব, সব জায়গায় আমরা ডাবল ইনভার্টেড কমা ইউজ করবো বা ডাবল কোটেশন মার্ক ইউজ করব। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? দেখো, আমি এই সবগুলো জায়গায় ডাবল কোটেশন ইউজ করেছি। হ্যাঁ, এই যে এখানেও ডাবল কোটেশন ইউজ করেছি, এখানেও ডাবল কোটেশন, এখানেও, তারপর হচ্ছে যে এখানে আমি ডাবল কোটেশন ইউজ করেছি, আহ, এখানেও ডাবল কোটেশন, এখানেও ডাবল কোটেশন। তারপর ধরো, মাই টিচার সেড টু মি, আমার শিক্ষক আমাকে বলেছেন, ডোন্ট গো দেয়ার, আমার শিক্ষক আমাকে বলেছেন তুমি সেখানে যেও না। এই কথাটা যদি আমি আমার ভাষায় বলতাম, তখন কথাটা হতো, আমার শিক্ষক যে আমাকে বলেছেন আমি যেন সেখানে না যাই। আমার শিক্ষক আমাকে বলেছেন আমি যেন সেখানে না যাই, এটা কিন্তু আমাদের হুবহু উল্লেখ করা হলো না কারো উক্তি। আমার শিক্ষক আমাকে যে কথাটা বলেছেন তার কথাটা কিন্তু হুবহু উল্লেখ করা হলো না। কথা বুঝতে পেরেছো? আমি যদি বলি যে আমার শিক্ষক বলেছেন তুমি সেখানে যেও না, তখন হবে কি? আমার তার কথাটা হুবহু উল্লেখ করা হবে। হ্যাঁ, যেখানে এখানে আমি হুবহু উল্লেখ করেছি ডোন্ট গো দেয়ার, আমার শিক্ষক আমাকে বলেছেন সেখানে যেও না, তার কথাটা আমি হুবহু উল্লেখ করেছি, এজন্য তার উভয় পাশে আমি কি দিয়েছি? কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা দিয়েছি। কথা বুঝতে পেরেছো? কোটেশন মার্ক মানেই ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা মানেই কোটেশন মার্ক, একটা আরেকটার সমার্থক। ঠিক আছে, কোটেশন মার্ককে আমরা ইনভার্টেড কমা বলতে পারি, ইনভার্টেড কমাকে আমরা কোটেশন মার্ক বলতে পারি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এই বিষয়টা এই পর্যন্ত যা বললাম এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, বা এই পর্যন্ত এই যে এই তিনটা এক্সাম্পলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে বা তোমরা কি বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, তাহলে আমি সামনে আগাবো। জি। জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসো, আমরা অনেক সময় কোনো জিনিসের শিরোনাম বা টাইটেল, হ্যাঁ, কোনো কবিতার, গল্প, প্রবন্ধ, রিসার্চ আর্টিকেল বা অন্যান্য, অনেক সময় আমরা কোনো একটা শব্দকে ফোকাস করি না, কোন একটা শব্দকে, কোন একটা ওয়ার্ডকে আমরা আলাদা করে, অন্যান্য সবকিছু থেকে আলাদা করে বুঝাতে চাই। এরকমটা করি না অনেক সময়, বা আমরা লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে এরকমটা দেখি। এবং সেটাও দেখি যে ওই যে যে ওয়ার্ডটাকে আমরা আলাদা করে ফোকাস করে বুঝাতে চাই, হ্যাঁ, ওই ওয়ার্ডের উভয় পাশে সাধারণত দেখা যায় ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ইউজ করা হয়। হুম। এছাড়াও আমাদের গল্পের নামের আগে, গল্পের শিরোনাম, গল্প, কবিতা, প্রবন্ধ বা রিসার্চ আর্টিকেল যেগুলো রয়েছে, এগুলোর শিরোনামের, আহ শিরোনামে উভয় পাশে কি হয়? সাধারণত ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ইউজ করা হয়ে থাকে। তুমি কি আমার কথা বুঝতে পারছো?
কিন্তু 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 বইয়ের নামের আগে উপন্যাস, বই, ধর পুরো বইটা, বইয়ের টাইটেল, বই, উপন্যাস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরো এরকম বড় বড় জিনিস, হ্যাঁ, ওইগুলোর সাধারণত উভয় পাশে কিন্তু কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা হয় না। হ্যাঁ, বরং ওগুলোর লেখার ক্ষেত্রে নিচে আন্ডারলাইন হয়, অথবা টাইপ করলে ওটাকে ইটালিক করতে হয়। হ্যাঁ, ধরো একটা বইয়ের নাম হচ্ছে, মনে করো একজনের একটা বই লিখলো, কি বলা যায়, একটি একটা বইয়ের নাম বলো। স্যার মুক্ত বাতাসের খোঁজে। দ্য হ্যাঁ, হ্যাঁ, মিরাক্কেল হ্যাঁ, মর্নিং। আচ্ছা, হ্যাঁ, দ্য মিরাক্কেল মুক্ত মর্নিং। বাতাস। আচ্ছা, দ্য মিরাকেল মর্নিং, দ্য মিরাকেল মর্নিং। এখন আমি যদি মিরাকেল মর্নিং আমি ধরো এটা খাতায় লিখি, খাতায় লিখে তো আর ইটালিক করা যাবে না, বা ওটা ইটালিক করা, খাতার মধ্যে ইটালিক করা যায় না। আমি নিজে যদি কলম দিয়ে লিখি বিষয়টা, ওটাকে আমি ওই টাইটেলটা দ্য মিরাকেল মর্নিং লিখে ওটা নিচে আমাকে আন্ডারলাইন করে দিতে হবে। কথা বুঝতে পেরেছো? ওটা নিচে আমাকে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। কিন্তু ওটা যদি আমি কম্পিউটারে টাইপ করি বা টাইপ করে ওটা লিখি, তাহলে তখন আমি ওটা নিচে আমি ওই দ্য মিরাকেল মর্নিং এই টাইটেলটাকে কি করে দেবো? ইটালিক করে দিব। কি করে দিব? ইটালিক করে দিব। তোমরা আমার কথা কি বুঝতে পারছো? ধরো একটা উপন্যাসের নাম বলো, ধরো কি বলা যায়, একটা উপন্যাসের নাম বলো, তোমরা তো অনেক উপন্যাস পড়ো। ধরো ইমান দীপ্ত দাস্তান। হ্যাঁ, ইমান দীপ্ত দাস্তান। তো আমি এটা যদি লিখতে যাই, লেখার ক্ষেত্রে ইমান দীপ্ত দাস্তান লিখে ইংলিশে এটা নিচে আমি কি করবো? আন্ডারলাইন করবো, কলম দিয়ে একটা দাগ দিয়ে দিব নিচে, নিচে একটা কলম দিয়ে দাগ দিয়ে দিব। হ্যাঁ, ইমান দীপ্ত দাস্তান। কিন্তু এটা যদি আমি ইংলিশে, ধরো আমার লেখাটাকে আমি টাইপ করছি মোবাইলে অথবা কি বলে কম্পিউটার টাইপ করছি, তখন আমি ইমান দীপ্ত দাস্তান এই অংশটাকে আমরা কি করবো? ইটালিক সাইজ করে দেবো। তোমরা ইটালিক বুঝছো তো নাকি? হ্যাঁ, ইটালিক মানে একটু বাঁকা করে দেয়া, ফোনটাকে একটু বাঁকা করা। সেটাকে ইটালিক বলে আর কি। হ্যাঁ, তোমরা বুঝো কিনা নাকি আমাকে একটু দেখাবো তোমাদেরকে ইটালিক সাইজ? আচ্ছা, দাঁড়াও, তোমাদেরকে ইটালিক জিনিসটা একটু দেখাবো। হ্যাঁ, দাঁড়াও। হুম, হুম, এই যে দেখেছো, যে ইটালিক মানে লেখাটাকে একটু বাঁকা হয়ে করে দেয়া আর কি। আর এটা আমাদের ধরো ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন টাইপ করি তখন আমাদের উপরে অপশন থাকে, হ্যাঁ, যে আইডি, একটা আই চিহ্ন থাকে আমরা যখন লিখি। আমি ওই লেখাটাকে আহ ইয়ে করে সিলেক্ট করে আইটাতে ক্লিক করলে আমার লেখাটা ইটালিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। কোথায় ছিলাম? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো আমাদের এই গেল হচ্ছে আমাদের কোটেশন মার্কের কথা। এবার হচ্ছে যে আমাদের ওই যে সিঙ্গেল কোটেশন মার্ক আমরা দেখলাম, সিঙ্গেল কোটেশন মার্কটা সাধারণত কোথায় ইউজ করা হয়? হ্যাঁ, সাধারণত অনেক ব্রিটিশ, কিছু কিছু ব্যতিক্রমী ব্রিটিশ স্টাইলে, ব্রিটিশ স্টাইলে এটা জায়েজ আছে যে তুমি চাইলে ওই যে ডাবল কোটেশনের জায়গায়, আমরা যেটাতে কারোর কথা, কারোর উক্তি উল্লেখ করার ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করছি, সেই জায়গায় চাইলে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। তবে এটা খুবই রেয়ার, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? তারপরে যে কবিতা, গল্প, টাইটেল, রিসার্চ আর্টিকেল, এগুলোর শিরোনাম যে, হ্যাঁ, এগুলোর শিরোনামে আমরা যেখানে এখানে ডাবল কোটেশন ইউজ করেছি, এগুলো শিরোনামে আমরা কি ডাবল কোটেশন ইউজ করেছি। ব্রিটিশ স্টাইলে আমরা চাইলে, ব্রিটিশ ইংলিশে আমরা এই ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন চাইলে ইউজ করতে পারি, এটা কোনো অসুবিধা নাই। বাট আমেরিকান স্টাইল কিন্তু ডাবল কোটেশনটাকেই বেশি প্রাধান্য দেয়।
আর একটা কথা, এবার হচ্ছে যে মূলত সিঙ্গেল কোটেশন ইউজ হয় কোথায়? ধরো আমি কোটেশনের ভিতরে যদি কোটেশন আসে, কোটেশনের ভিতরে যদি কোটেশন আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে যে ভিতরের যে কোটেশনটা, আমাদের বাহিরের কোটেশনে থাকবে ডাবল কোটেশন, বাহিরের কোটেশনটা হবে কি ডাবল কোটেশন, আর ভিতরের কোটেশনটা হবে কি সিঙ্গেল কোটেশন, ভিতরের কোটেশনটা হবে সিঙ্গেল কোটেশন। তোমরা কি দেখতে পাচ্ছ এক্সাম্পলটা? যেমন প্রফেসর সেইড আল্লাহ তাআলা সেইড, প্রফেসর বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যখন হাদিসে কুদসি ধরো উল্লেখ করছে, তখন হাদিসে কুদসি হলে কি বলে? আল্লাহ রাসূল বলেন না আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা উল্লেখ করছেন। ঠিক আছে, এই যে এখান থেকে পুরোটা হচ্ছে রাসূলের কথা, এই পুরো কথার মাঝখানে আবার এই হচ্ছে এতটুকু হচ্ছে আল্লাহ তাআলার কথা, মেন কোটেশনের মধ্যে কোটেশন। তো কোটেশনের মধ্যে যখন কোটেশন আসবে, তখন এই যে মাঝখানের যে বা ভিতরের যে কোটেশন, ওই ভিতরের কোটেশনে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, সিঙ্গেল কোটেশন ইউজ করে থাকি। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো। জি। সিঙ্গেল জি। কোটেশন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইনভার্টেড কমা বা কোটেশনের আলোচনা আমাদের গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো এখানে, না হয় আমরা পরবর্তী স্লাইডে বা অ্যাপোস্ট্রফিতে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? আছে কারো কোনো প্রশ্ন? নাই? ঠিক আছে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফিতে চলে যাচ্ছি। অ্যাপোস্ট্রফি চিনো তোমরা? নাম শুনছি, শুনি না স্যার। এই যে যে আমরা সাধারণত উপরে কোন ওয়ার্ডের শেষে উপরে যে একটা কমার মতো দেয়, এখানে উল্টো হয়ে গেছে, মূলত এটা ওই পাশে হবে কমাটা। হ্যাঁ, এটা উল্টো হয়ে গেছে কমাটা, ওই পাশে হবে, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলে থাকি আর কি। ঠিক আছে। তোমরা নিচে এক্সাম্পল দেখলেই বুঝতে পারছো অ্যাপোস্ট্রফি কোনটাকে বলছে। ঠিক আছে। ঠিক আছে, তোমরা কি এক্সাম্পল দেখতে পাচ্ছ? আচ্ছা, সাধারণত আমাদের অ্যাপোস্ট্রফি কোথায় কোথায় ইউজ হয় আমরা সেটা যদি দেখি, আমরা বলতে পারি যে প্রথমে আমাদের সাধারণত শব্দ সংক্ষেপ করতে, শব্দকে শর্ট করতে, হ্যাঁ, কোনো শব্দকে উজ্জ্ব করতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি। যেমন ইট ইজ, এখানে ইজ এর আইটাকে উজ্জ্ব করতে আমরা কি বলছি? ইটস। ক্যান নট, ক্যানের এখানে আমাদের এই যে এন ও কে উজ্জ্ব লাগতে বা এটাকে সংক্ষেপ করতে আমরা কি বলছি? কান্ট। হ্যাঁ, এরকম ইজেন্ট, ইজ নট কে আমরা ইজেন্ট বলছি, তারপর কুড নট কে কুডেন্ট বলছি, ডিড নট কে ডিডেন্ট ইউজ করছি। এই যে ডিডেন্ট, এইখানে ডিড লিখে আমরা মাঝখানে কি দিই? একটা অ্যাপোস্ট্রফি দেই, টি এর আগে আমরা কি দিই? একটা অ্যাপোস্ট্রফি দেই, দেই কিনা বলো? হ্যাঁ, এটা এটাও একটা কমার মতোই, বাট এই কমাটা থাকে উপরে, সাধারণত আমরা যেটাকে কমা বলি ওটা থাকে নিচে। আর অ্যাপোস্ট্রফি যেটা, এটাও একটা কমা, কিন্তু অ্যাপোস্ট্রফিটা থাকে কোথায়? উপরে। কোথায় থাকে? উপরে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই একটা বিষয় যে অ্যাপোস্ট্রফি সাধারণত আমাদের শব্দকে সংক্ষেপ করতে, কোনো একটা ওয়ার্ডকে ছোট করতে, বা কোনো কোনো ওয়ার্ডকে বা শব্দের কোনো অংশকে উজ্জ্ব করতে, শব্দের কোনো অংশকে আমরা উজ্জ্ব রাখতে আমরা অ্যাপোস্ট্রফি সাধারণত ইউজ করে থাকি। ঠিক আছে। এবার আমাদের অ্যাপোস্ট্রফির আরেকটা ব্যবহার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার আছে আরেকটা, যেটা সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে, যেই ধরনের ব্যবহার থেকে এটাও আসে, শব্দ সংক্ষেপ থেকেও পরীক্ষায় আসে, আবার পসিভ থেকেও আসে, সেটা হচ্ছে পসিভ। পসিভ, আমরা পসিভ সম্পর্কে মোটামুটি জানি। আমরা পসিভ প্রোনাউন পড়েছি। পসিভ প্রোনাউনের আমরা দেখেছি যে পসিভ প্রোনাউন গুলো এর এর অর্থ দেয়, কি এর অর্থ? যেমন মাই, আমার, আমি থেকে আমার, ইউর, তুমি থেকে তোমার, হিজ, সে থেকে তার, হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার, তারা থেকে তাদের, এরকম অর্থ দেয়, এর এর অর্থ দেয়। হম এই যে কোনো পসিভ, ওটা তো পসিভ প্রনাউন বা যে কোনো পসিভ, হ্যাঁ, আমাদের সাধারণত র বা এর এর অর্থ দিয়ে থাকে। এটাকে আমরা আরবিতে মুজফ ইলাই বলতে পারি, মুদফ ইলাই। মুদফ মুদফ ইলাই আছে না? তোমরা মুদফ মুদফ ইলাই চিনো?
জি। হ্যাঁ, হুম, জি। চিনো? আচ্ছা, মুদফ ইলাই মানে মুদফ ইলাই কি জি। এর বা বা এর অর্থ দেয় না? দেয় কিনা? জি জি। স্যার। হ্যাঁ, এখানে সেটাই। ফাদার্স কার। ধরো বাবার ফাদার্স কার, বাবার বাবার গাড়ি। গাড়ি। এই যে বাবা মূলত ফাদার, আর কার লিখতে হচ্ছে বাবা গাড়ি। কিন্তু আমি তো বাবা গাড়ি না, আমি বলবো কি বাবার গাড়ি। এই যে বাবার এর বা যে আনবো, এটা কিভাবে? এটার জন্য আমাকে কি দিতে হয়? একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। কি দিতে হয়? এই যে একটা অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি প্লাস এস, অ্যাপোস্ট্রফি প্লাস ইউজ করে। এটাকে বলে পসিভ। এটাকে কি বলে? পসিভ কেস। এটাকে কি বলে? পসিভ কেস। এটাকে কি বলে? ব্রাদার্স গাড়ি দিলে হবে না? ব্রাদার্স গাড়ি কার? হ্যাঁ, হ্যাঁ, ফাদার্স কার, ব্রাদার। বাবার। হুম, হ্যাঁ, বলো কি বলছিলে? ভাইয়ের গাড়ি দিলে হবে না? ব্রাদার্স কার এরকম। হ্যাঁ, ব্রাদার্স কার হবে ভাইয়ের গাড়ি। এটাই। ঠিক আছে, এরকম আর কি। ফাদার্স কার বাবার গাড়ি, ব্রাদার্স কার ভাইয়ের গাড়ি, মাদার্স কার মায়ের গাড়ি। হ্যাঁ, কার যদি আর বেশি হয়, হ্যাঁ, ফাদার্স কার্স বাবার গাড়িগুলো, এরকম আর কি। হুম। স্যার ওই এখানে শব্দটার পরে যদি। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করছি। আমাদের এই যে অ্যাপোস্ট্রফিটা, অ্যাপোস্ট্রফিটা কি কোথায় হবে সাধারণত? এসটার আগে নাকি পরে? বা কখন এস এর আগে হয় বা কখন এস এর পরে হয়? আবার অনেকে একটা কাজ করো, অনেকেই কোনো ওয়ার্ডকে প্লুরাল করতে এভাবে অ্যাপোস্ট্রফি এস দাও। এই বিষয়টা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আবার পরীক্ষায় আমি অনেকের খাতা দেখেছি, তোমরা প্লুরাল বুঝাতে এইভাবে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দাও। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস কিন্তু প্লুরাল বোঝানোর জন্য না, প্লুরাল করার জন্য শুধু জাস্ট এস হবে। ফাদার্স, বাবারা। প্লুরাল করতে শুধুমাত্র কি হবে? এস। প্লুরালে কোন একটা ওয়ার্ডে ফাদার, বাবা, বাবারা, এই ফাদারকে প্লুরাল করতে জাস্ট ফাদার্স হবে, এটার সাথে একটা এস হবে, এর সাথে কোনো অ্যাপোস্ট্রফি ম্যাপোস্ট্রফি হবে না। মাদার থেকে মাদার্স, হ্যাঁ, ব্রাদার থেকে ব্রাদার্স, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, টিচার থেকে টিচার্স। এখানে কোনো অ্যাপোস্ট্রফি ম্যাপোস্ট্রফি হবে না প্লুরাল করতে গেলে। জাস্ট আমি একটা সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করব, এখানে কোনো অ্যাপোস্ট্রফি হবে না। এটা মাথায় রেখে কিন্তু এই জায়গায় তোমরা মোটামুটি সবাই ভুল করেছো, অধিকাংশ 90% ভুল করেছো। আমার অ্যাপোস্ট্রফি কখন হবে? অ্যাপোস্ট্রফি হবে তখন যখন আমি এটাকে পসিভ কেস করব। হ্যাঁ, বাবা, স্টুডেন্ট, ছাত্রের বা ছাত্রদের, এরকম যখন আমরা বলতে যাব, তখন হচ্ছে আমি এটা কি করবো? অ্যাপোস্ট্রফি এখানে আনবো। আচ্ছা দেখো, এই যে নিচের এক্সাম্পলটা দেখো, টিচার্স, আর এখানে একটা কি যেন আগ দিয়ে রেখেছে, এই একটা কার। হ্যাঁ, এটা তো আমার এখান থেকে যাচ্ছে না। হুম, ওদের সমস্যাটা কি বুঝলাম না। আচ্ছা দেখো, এই দেখো, আমি এখানে লিখেছি টিচার্স রুম, আবার এখানে লিখেছি টিচার্স রুম। এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে, এখানে অ্যাপোস্ট্রফিটা হচ্ছে কি এস এর আগে, আর এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে। এটার পার্থক্যটা, এটা কেন এরকমটা করেছি? বা নিচে দেখো, স্টুডেন্টস টেবল, এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে, আর স্টুডেন্টস টেবল এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে। এটার ব্যাখ্যাটা কেউ আমাকে একটু বলতে পারো? যে কেন এরকম হয়েছে? স্যার ব্র্যাকেটের টিচার বহু বচন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম। ধরো আমাদের তো পসিভ কেস সিঙ্গুলারেও করতে হতে পারে, প্লুরালেরও পসিভ কেস করতে হতে পারে, তাই না? আমি একটা কথা বলতে পারি যে ছাত্রের টেবিল, আবার ছাত্রদের টেবিল, দুইটাই তো আমাদের বলার প্রয়োজন হতে পারে কিনা বলো? হুম? শিক্ষকের রুম বা জি। শিক্ষকদের রুম, এটাই তো বলা হতে পারে। যদি শিক্ষকের রুম, যে একজন শিক্ষকের রুম হলে আমাকে শিক্ষকের রুম বলতে হবে। যদি এক রুমে অনেকজন শিক্ষক থাকে তাহলে আমরা শিক্ষকদের রুম সেটাও বলতে পারি। সেটাও বলার প্রয়োজন হতে পারে কিনা? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের সিঙ্গুলার হয়, কি হয়? সিঙ্গুলার হয়, যেমন একজন শিক্ষকের রুম, ধরো শিক্ষকের হচ্ছে একজন, একজন শিক্ষকের রুম বা একজন ছাত্রের টেবিল আছে। সেক্ষেত্রে আমাদের কি হবে? একটা, আমাদের অ্যাপোস্ট্রফিটা এস এর আগে বসবে। অ্যাপোস্ট্রফিটা কোথায় বসবে? এস এর আগে। টিচার্স রুম, শিক্ষকের রুম বা শিক্ষকের কামরা। স্টুডেন্টস
টেবিল, ছাত্রের টেবিল বা ছাত্রের টেবিলের বাংলা কি? টেবিলের বাংলা তো টেবিল আছে, আমরা টেবিলই বলবো। হ্যাঁ, এতে পারে। জোরে বলো, কি বলছো, কি যেন বলছো? তেপায়া, চৌপাই। চৌপায়া। আচ্ছা, যাই হোক, কিছু একটা। আচ্ছা, তো স্টুডেন্টস টেবিল, ছাত্রের টেবিল। কিন্তু আমি বলতে চাই যে, কিন্তু আমাদের যদি মনে হয় শিক্ষকদের রুম, আমি যদি বলতে চাই শিক্ষকদের রুম, বা তখন কিন্তু আমাদের শিক্ষকরা তখন তো আমাদের এমনি একটা এস হবে কি? আমাদের টিচারকে প্লুরাল করতে, যে টিচারকে প্লুরাল করতে এটার সাথে এস হবে না? হ্যাঁ, টিচারকে প্লুরাল করতে তার সাথে একটা এস হবে কি না? স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার আছে, এখানে স্টুডেন্টকে প্লুরাল করতে এখানে একটা এস হবে কি না? আসে। হ্যাঁ, এখন আমরা কি করব, ওই যে এসটা শেষে, প্লুরাল এসটার শেষে জাস্ট একটা পসিভ দিয়ে দিব। প্লুরাল যে এস আছে ওই এসটার পরে একটা পসিভ দিয়ে দিব, সরি অ্যাপোস্ট্রফি দিয়ে দিব। প্লুরাল এসটার শেষে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, তাহলেই শেষ, আমাদের কাহিনী শেষ, আমাদের কি হয়ে যাবে, পসিভ হয়ে যাবে আর কি। হুম। সিঙ্গুলার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু ধরো এই যে এই ওয়ার্ডটাই কিন্তু আমাদের এস নাই, এই ওয়ার্ডটা কিন্তু এস আছে। টিচার, টিচারে কিন্তু আমাদের কি নাই? টিচারে কিন্তু আমাদের এস নাই। স্টুডেন্ট সিঙ্গুলার কিন্তু আমাদের এস নাই, এস আছে? বা এস আছে সিঙ্গুলারে? টিচার সিঙ্গুলার কি এস আছে? কথা বলে না। স্টুডেন্টের সিঙ্গুলারে, টিচার সিঙ্গুলার কি এস জি না। আছে? নাই। না। জি তো না। এটাকে পসিভ করতে হলে, এটাকে পসিভ করতে হলে, বা এটাকে আমি র বা এর এর অর্থ দিতে হলে আমাকে অ্যাপোস্ট্রফিও দিতে হবে, তার সাথে একটা এসও দিতে হবে। এই যে অ্যাপোস্ট্রফি এস, এই দুটো কিন্তু এক্সট্রা। অ্যাপোস্ট্রফিও দিতে হবে, তার সাথে এসও দিতে হবে, এটা হচ্ছে আমাদের পসিভ কেস। পসিভ করতে হলে এরকমটা করতে হবে। আমি কথা বুঝাতে পেরেছি এই বিষয়টা? কিন্তু স্যার যদি আমাদের, ই শব্দের আগে থেকে এস থাকে। হ্যাঁ সেটাই আসি, সেটাই আসছি। হ্যাঁ, আর আমাদের হচ্ছে যে, আর যদি আমাদের প্লুরালে, প্লুরালে যেহেতু এমনি একটা এস থাকবে, প্লুরালের, প্লুরালের এস আছে না আমাদের? আছে কি না? যে প্লুরালে, প্লুরাল করার জন্য তো এমনি এস আছে। প্লুরালের তো একটা নিজস্ব একটা এস আছে, প্লুরালের যে এখানে টিচার্স এর যে এসটা বা স্টুডেন্টস এর যে এসটা, এটা কিন্তু আমাদের এক্সট্রা না, এটা কিন্তু একদম শব্দেরই। তোমরা এই কথাটা বুঝতে পেরেছো কিনা? এখানে এস নাই, আর এখানে যে এসটা এটা হচ্ছে যে শব্দেরই এস, এটা এক্সট্রা না। এটা হচ্ছে আমাকে প্লুরাল করার জন্য যে এস সেটা, এটা প্লুরালের এস। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস না, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফির এস বা পসিভের এস। হ্যাঁ, আর এখানে এটা কিন্তু আমাদের পসিভের এস না, এটা কিন্তু আমাদের শব্দের মধ্যেই রয়েছে, প্লুরাল শব্দের মধ্যেই এসটা থাকে, থাকে কি না? জি। কথা বলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে আবার অ্যাপোস্ট্রফি এস, এখানে যেমন আমরা একটা অ্যাপোস্ট্রফি এস এনেছি সিঙ্গুলারে এক্সট্রা, সিঙ্গুলারে আমরা এক্সট্রা অ্যাপোস্ট্রফি এস এনেছি, এক্সট্রা অ্যাপোস্ট্রফির সাথে একটা একটা এক্সট্রা এস এনেছি। সেই এক্সট্রা এস এর প্রয়োজন কিন্তু প্লুরালে নাই। প্লুরালে শুধু আমি অ্যাপোস্ট্রফি দিলেই হবে, যেহেতু এর আগে একটা এস আছে, বা এস যেহেতু আছে তার আগে, তাই আমাকে এক্সট্রা আরেকটা এস আনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এখানে শুধু অ্যাপোস্ট্রফি দিলেই কি আমাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, চাইলে কেউ যদি আরেকটা এস আনতে চায়, অ্যাপোস্ট্রফি প্লাস আরেকটা এক্সট্রা এস আনতে চায়, ওটা ভুল হবে না, ওটা ভুল হবে না, তবে ওটা প্রচলিত নয়। আমি চাইলে টিচার্স এস এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস আনতে পারি, আমি এমনটা বলতে পারি চাইলে। হ্যাঁ, হ্যাঁ। হুম, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে টিচার্স, টিচার্স এর সাথে এস আছে, আমি অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস আমি চাইলে আনতে পারি, এটা কিন্তু ভুল না। এটা ভুল না, এটা জায়েজ আছে। কিন্তু এটা প্রচলিত না, এটা কি না? প্রচলিত না। আমি কোনো কথাটা বুঝাতে পারিনি তোমাদেরকে, তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি। এটা কেন, এটার কারণটা হচ্ছে যে পসিটিভের একটা নিয়ম আছে, পসিভ কেজের একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? ধরো সেই নিয়মটা হচ্ছে কোন শব্দের সাথে বা কোন শব্দের শেষে আমাদের সাধারণত অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেই কি পসিভ করা হয়। অ্যাপোস্ট্রফি প্লাস এস, এই যে অ্যাপোস্ট্রফি প্লাস এস, অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করেই সেটা কি করা হয়, ওটাকে পসিভ করা হয়, পসিভ কেস করা হয়। কিন্তু কোনো ওয়ার্ডে, যে কোনো ওয়ার্ডের শেষে যদি ধরো এস অলরেডি থাকে, ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে ধরো কি এস
অলরেডি আছে, অথবা এস না থাকলেও এমন কোনো অক্ষর আছে বা এমন কোনো লেটার আছে যেটার উচ্চারণটা এস এর মতো, যেমন সি, হ্যাঁ, চয়েস, হ্যাঁ, এরকম আছে সি অথবা এস আছে, বা এস এর এস নেই কিন্তু এমন লেটার আছে যেটার উচ্চারণটা এস এর মতো। তোমরা আমার কথাটা খেয়াল করছো তো নাকি? হুম। জি। জি জি সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই যে অ্যাপোস্ট্রফির সাথে এক্সট্রা একটা এস দিলেও পারি, না দিলেও পারি। অ্যাপোস্ট্রফির সাথে এক্সট্রা একটা এস দিলেও পারি, না দিলেও পারি। এটা কখন? যখন অলরেডি আমার ওই ওয়ার্ডটার শেষে এস থাকবে, অথবা এস না থাকলেও এস এর মতো উচ্চারিত হয় এমন কোনো লেটার বা অক্ষর থাকবে। এই জন্য দেখো, আমাদের টিচার ওয়ার্ডটা সিঙ্গুলার, স্টুডেন্ট ওয়ার্ডটা সিঙ্গুলার, এই জন্য, বা এই স্টুডেন্ট বা টিচার ওয়ার্ডের সাথে কিন্তু কোনো এস নাই, আছে? বা এমন কোনো লেটার আছে যেটার উচ্চারণ এস এর মতো আছে? এই যে এখানে, এখানে টিচার স্টুডেন্ট আছে? না না নাই। জি না। নাই। না থাকলে কিন্তু আমাকে অ্যাপোস্ট্রফিও দিতে হবে, এসও দিতে হবে। না থাকলে আমাকে কি অ্যাপোস্ট্রফিও দিতে হবে, তার সাথে একটা এক্সট্রা এস দিতে হবে। না হয় কিন্তু হবে না, ভুল হবে। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো? জি জি কিন্তু এই যে প্লুরালে যেহেতু একটা এস থাকে, প্লুরালের একটা এস থাকে না? প্লুরালের এস আছে না? এখানে আমাদের টিচার্স বা স্টুডেন্টস এস আছে কিনা? জি আছে। এখন আমি চাইলে এটাকে এই টিচার্স ওয়ার্ডটাকে পসিভ করতে হলে বা স্টুডেন্টস ওয়ার্ডটাকে পসিভ করতে হলে আমি এটার সাথে চাইলে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এক্সট্রা এস দিতেও পারি। স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্টস এর সাথে আমি চাইলে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এক্সট্রা এস দিতেও পারি, আবার না দিয়ে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলেও কি পারি। দুইটাই জায়েজ আছে। এই কথাটা বুঝতে পেরেছো? জি কিন্তু কোনটা প্রচলিত বলতো? অ্যাপোস্ট্রফির সাথে একটা এস দেয়া, মানে অলরেডি আমার বাক্যে যদি এস থাকে, হ্যাঁ, এস যদি অলরেডি বাক্যে থাকে, ওয়ার্ডের শেষে যদি এসটা থাকে বা এস এর মতো উচ্চারিত হয়, তাহলে প্রচলিত হচ্ছে যে আমি শুধু একটা অ্যাপোস্ট্রফি দিব, পরে আর এস এক্সট্রা একটা এস দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কেউ দেয়, ভুল হবে না, তবে সেটা প্রচলিত না। তোমরা আমার কথাটা ক্লিয়ার কি আমি বুঝাতে পেরেছি কিনা আমাকে বলো তো? জি জি আর একটা উদাহরণ যদি হয়, বাসগুলোর চাকা, এগুলা বাসগুলোর চাকা। তোমার কথাটা স্পষ্ট বুঝতে পারি নাই, কেটে কেটে আসে, আরেকবার বলো তো কষ্ট করে। বাসগুলোর চাকা, এটা ইংলিশ কি? হ্যাঁ, হ্যাঁ, বাসের চাকা। হ্যাঁ, ধরো আমি চাইলে বিইউএস এর আমার শেষে আমার এস আছে না? হ্যাঁ, বাসগুলো বললে তো আমাকে এমনি বাসের প্লুরাল বাসেস হয়ে যায়। বাসের প্লুরাল কি হয়? বাসেস হয়। একটা হচ্ছে বাসের চাকা, একটা হচ্ছে বাসগুলোর চাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। একটা হচ্ছে বাস সিঙ্গুলার, বাসের চাকা সিঙ্গুলার, বাসটা সিঙ্গুলার। আর বাসগুলোর চাকা, সেখানে কিন্তু বাসটা সিঙ্গুলার থাকবে না, বাসটা কিন্তু প্লুরাল হবে, বাসেস হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি বাস বলি বা বাসেস বলি, যেটাই বলি, সিঙ্গুলারও যদি রাখি বাসকে, বাসের শেষে আমাদের একটা, বাসের শেষে উচ্চারণটা এস এস আছে না, বা এস এর মতো উচ্চারণ হয় না? হয় কি না? জি জি হ্যাঁ। আবার বাসকে যদি আমরা প্লুরাল ধরি, হ্যাঁ, বাসেস শেষে কিন্তু আমাদের কি আছে? আমাদের আমাদের এস আছে, এস বা এস এর মতো উচ্চারণ হয়ে থাকে। হ্যাঁ, এস এর মতো উচ্চারণ আছে, আছে কিনা? তো জি সেক্ষেত্রে আমরা চাইলে এগুলোকে আমি যদি বাসের চাকা বা বাসগুলোর চাকা উভয়টার ক্ষেত্রে আমরা চাইলে শুধু অ্যাপোস্ট্রফি দিলেও পারি, আবার সাথে অ্যাপোস্ট্রফির সাথে এস দিলেও কি পারি, পসিভ করার ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পেরেছো? ধরো তোমাদের কারো নাম আছে কিনা, যে না যার নামের শেষে এস আছে বা এস এর মতো উচ্চারিত হয়, এমন কারো একজন নাম বলো, যে কোনো একটা নাম বলো, জাস্ট একটা নাম। ধরো, আচ্ছা আমি একটা বলি, ধরো চার্লস। অনেকের নাম থাকে না চার্লস? জি হ্যাঁ, চার্লস নামের শেষে এস আছে কিনা? চার্লস ভেবেলস। জি বা এস না থাকলেও, ধরো এস না থাকলেও এস এর মতো উচ্চারণ আছে কিনা? জি তো সেক্ষেত্রে আমি যদি বলতে চাই চার্লস এর বই বা চার্লস এর ভেট, হুম, আমি চাইলে ওই যে চার্লস ওয়ার্ডের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এসও দিতে পারি। যে চার্লস এর বেট, চার্লস বেট বা চার্লস বুকস। আবার শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফিও দিতে পারি। তবে দুইটার মধ্যে প্রচলিত নিয়ম হচ্ছে শুধু একটা অ্যাপোস্ট্রফি দেয়া, অ্যাপোস্ট্রফির সাথে এস না দেয়া। কথা ক্লিয়ার?
জি জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধরো অ্যাপোস্ট্রফির ব্যবহার যা বললাম। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অ্যাপোস্ট্রফি এবং আজকে আমরা দুইটা দেখেছি গুরুত্বপূর্ণ দুইটা পাংচুয়েশন, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আর একটা হচ্ছে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। দুইটার ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে একটু বলো। আছে কোনো প্রশ্ন? দেখো আমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো। আছে? না থাকলে আমি আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। ঠিক আছে, তাহলে তোমাদের মনে হয় কোনো প্রশ্ন নেই। আহ তো তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে হন, বাইরে হন। রাশেদ